পার্টিকেল প্রপার্টি বা কণা ধর্ম, আর একটা হচ্ছে ওয়েভ প্রপার্টি বা তরঙ্গ ধর্ম। জি ভাই। তো এই যে আলোর যে পার্টিকেল প্রপার্টি, আপনি কি কোনো স্লাইড দেখাচ্ছেন? স্লাইড তো দেখা যাচ্ছেন। ও সরি, হ্যাঁ। সো আলোর যে ওয়েভ প্রপার্টি সেটা নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে এই চ্যাপ্টারটাতে, ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান। আর আগের চ্যাপ্টারটাতে যেটা তোমরা পড়ো নাই, সিলেবাসে নাই, চ্যাপ্টার 6-এ জিওমেট্রিক্যাল অপটিক্স যেটা ছিল, ওখানে হচ্ছে আমরা আলোর পার্টিকেল প্রপার্টি নিয়ে কথা বলতাম। হ্যাঁ, তো পার্টিকেল প্রপার্টি নিয়ে আমরা এই মানে আমাদের এইচএসসি তে দেখবো না, যেহেতু সিলেবাসে বাদ দিয়ে দিচ্ছে। ওয়েভ প্রপার্টি নিয়ে কথা বলবো। তো লাইটটা আসলে কি, এখানে আসার আগে মানে এই এয়ার মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দুইটা পারপেন্ডিকুলার টু ইচ আদার কন্টিনিউয়াসলি ট্রাভেল করতে থাকে। আবার বলি, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড একজন আরেকজনের পারপেন্ডিকুলারলি কন্টিনিউয়াসলি ট্রাভেল করতে থাকে, এবং এদের দুইজনের পারপেন্ডিকুলার যে ওয়েভটা সামনের দিকে আগায় সেটাকে আমরা বলি হচ্ছে লাইট ওয়েভ। ফর এক্সাম্পল, এখানে কোনটা দেখানো যায়, আচ্ছা এটাই ভালো, বুঝানো যাবে, হ্যাঁ বুঝানো যাবে। এখানে সাপোজ এই যে ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ট্রাভেল করতেছে, যে ক্রিম কালার, একটু মনে হয় বোঝা যাচ্ছে, এই ক্রিম কালারের ওয়েভটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা ওয়াই এক্সিস বরাবর কন্টিনিউয়াসলি আপ ডাউন করতেছে, মানে তার মুভমেন্টটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর হচ্ছে। আর এই যে ইলেকট্রিক ফিল্ডটা, নীল কালারের যে ইলেকট্রিক ফিল্ড, তার মুভমেন্টটা হচ্ছে জেড এক্সিস বরাবর হচ্ছে। তাহলে ওয়াই এক্সিস আর জেড এক্সিস পারপেন্ডিকুলার টু ইচ আদার, এবং লাইট ওয়েভটা হচ্ছে তাদের দুইজনের পারপেন্ডিকুলার, তার মানে এক্স অক্ষ বরাবর সামনে আগাচ্ছে। তার মানে দেখো, লাইট ওয়েভ, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড তিনজনই হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো লাইটকে আসলে আমরা কেন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতেছি? বিকজ সে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দুইটার কম্বিনেশন হিসেবে পারপেন্ডিকুলারলি সামনের দিকে আগায় যায়। আমরা ডেফিনেশনটা পড়লে একটু ভালো বুঝতে পারবো। এই ডেফিনেশনটা একটু দেখি। শূন্যস্থান দিয়ে আলোর দ্রুতি মানে হচ্ছে ভেলোসিটি, শূন্যস্থানে মানে ভ্যাকুয়ামে লাইটের ভেলোসিটিতে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মুভমেন্ট, যেখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার। আবার বলি, ভ্যাকুয়াম দিয়ে লাইটের ভেলোসিটিতে যেখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড মুভ করতে থাকে, যেখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার, এবং এই যে যেই ওয়েভটা সামনের দিকে আগাবে সেটা আবার এই দুইজনের সাথেই পারপেন্ডিকুলার, সেই ওয়েভটাকে আমরা বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো ওয়াই এক্সিস বরাবর ম্যাগনেটিক ওয়েভ, জেড এক্সিস বরাবর ইলেকট্রিক ওয়েভ, তারপর এক্স এক্সিস বরাবর যে ওয়েভটা সামনের দিকে আগাবে, এক্স এক্সিস কোন একটা কালার, এক্স এক্সিস বরাবর যেটার মুভমেন্টটা হবে সেটাকে হচ্ছে আমরা বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, এখন এই যে ডেফিনেশন, তোমাদের বইতে ডেফিনেশনটা খুঁজে পাওয়া যায় কিনা একটু দেখো তো, নিউজ ভার্সন থেকে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডেফিনেশনটা প্রথম 2 পৃষ্ঠার মধ্যেই থাকার কথা, প্রথম 2 পৃষ্ঠার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা বোল্ড করে থাকার কথা, দেখো তো পাওয়া যায় কিনা। লাইট হচ্ছে এক প্রকারের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে আমাদের ভিজিবল যে লাইটটা, এটা হচ্ছে, আমরা, তোমার কি এটা মনে আছে আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দেখছিলাম কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 তে? সেখানে অনেকগুলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ছিল না? শুরু হয়েছিল হচ্ছে কসমিক রে দিয়ে, তারপর গামা, তারপর এক্স রে, তারপর আলট্রাভায়োলেট, তারপর ভিজিবল, তারপর ইনফ্রারেড, তারপর মাইক্রোওয়েভ, টিভি ওয়েভ, এগুলা ওই সবগুলাই হচ্ছে এক একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, প্রত্যেকটাই। আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র ওই ভিজিবল স্পেকট্রামটা, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভিজিবল পার্টটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথা বলছি আর কি। সো লাইট হচ্ছে ওয়ান টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কেন ইলেকট্রোম্যাগনেটিক? বিকজ এটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলারলি মুভ করতে থাকে। হ্যাঁ, এই লাইনটা এক্স্যাক্টলি দেয়া নাই, মানে এটা এক্সপ্লেনেশনের মধ্যে এই লাইনটার কয়েকটা লাইন দেয়া আছে। আর ডিরেক্ট যে লাইনটা লেখা আছে ওটা হচ্ছে দ্য এনার্জি ট্রান্সমিটেড অ্যাজ এ রেজাল্ট অফ
oscillation of electric and magnetic field is called electromagnetic radiation or electromagnetic wave. হ্যাঁ, এটাই ঠিক আছে। আচ্ছা, এই লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং এটার ডেফিনিশন একটু কি মোটামুটি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন ওয়েভের কথা যেহেতু বলছি, আমরা তো ফার্স্ট পেপার চ্যাপ্টার 9টা মনে হয় পড়ছিলাম, তাই না? যে অলতো সিলেবাসে নাই, বাট আমরা মনে হয় আগেই পড়ে ফেলছিলাম। শেষ করছিলাম নাকি অর্ধেক পরে বাদ দিয়ে দিছিলাম? অর্ধেক এরকম। ও আচ্ছা, আমরা কি এই ইকুয়েশন দেখছি যে কোনো ওয়েভের ইকুয়েশন যে x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা এরকম কিছু কি দেখছিলাম নাকি আসি নাই জি ভাই। পর্যন্ত? আচ্ছা, জি ভাই, দেখছি। আচ্ছা তাইলে তো মোটামুটি ভালো। ভাই এটা তো মনে হয় পিরিয়ডিক মোশনে দেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা, পিরিয়ডিক মোশনে দেখছিলাম। আচ্ছা ঠিক আছে। তো ওমেগাকে আমরা মান লিখতে পারি অনেক ভাবে লিখতে পারি, এর মধ্যে একটা ওয়ে হচ্ছে 2π/t, তাই না? জি ভাই। অথবা 2π/t কে আমি 2π/f ও লিখতে পারি, অথবা f না লিখে এটাকে আমি v/λ লিখতে পারি। তো এই প্রত্যেকটাই হচ্ছে আমি চাইলে এভাবে লিখতে পারি, সাইন দিয়ে t ডেল্টা বাই ft ডেল্টা 2π v/প্রাইম প্লাস ডেল্টা, এভাবে তো লেখা যায়, তাই না? জি ভাই। আচ্ছা, এবার আরেকটা রিলেশন যেটা আমরা এই চ্যাপ্টারেই পরে দেখবো, এখন একটু দেখে রাখি। ডেল্টা মানে তো ফেজ বুঝি আমরা, ফেজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2π। আর ও আচ্ছা, এটা তো আচ্ছা ঠিক আছে, একটু পরে বলতেছি। এই রিলেশনটা কোত্থেকে আসছে এটা একটু বলি। ধরো আমরা যখন একটা ওয়েভ আঁকি পিরিয়ডিক মোশনে, তখন এই পুরোটা কমপ্লিট হইলে আমরা কি বলি আসলে 2π কমপ্লিট হয়েছে, তাই না? আবার বলি এই পুরোটা কমপ্লিট হইলে একটা ল্যামডা কমপ্লিট হয়েছে, এটাও তো বলি নাকি? ফেজের কেসে 2π আর পাথের কেসে হচ্ছে ল্যামডা, এরকম বলি না? পুরো একটা ওয়েভ কমপ্লিট হওয়া মানে ওয়েভলেন্থ ল্যামডা। তো এই বরাবর যতটুকু সামনে আগাইলো পাথে, সেটা হচ্ছে এক্স, এবং এক্স এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে ল্যামডা। তার মানে কি এক্স এর ভ্যালু যখন ল্যামডা হবে তখনই ডেল্টার ভ্যালু 2π হবে না? জি ভাই। তার মানে আমি ডেল্টা ইকুয়াল টু কি লিখতে পারি, 2π/λ ইন্টু এক্স লিখতে পারি না? আচ্ছা, সো এখানে আমি এটাকে রিপ্লেস করলাম 2π/λ ইন্টু এক্স দিয়ে, আর এটা যা ছিল তাই থাকলো। টি তো মিস করে ফেলছে। এত কাহিনী করলাম আসলে এই 2π/λ পার্টটাকে কমন নেওয়ার জন্য, আর কিছু না। আমি 2π/λ পার্টটাকে কমন নিব, 2π/λ পার্টটাকে কমন নিব। সো যদি কমন নেই আমার কাছে থেকে যায় vt মাইনাস এক্স। সরি, প্রত্যেকটা প্লাস দিয়েছি। আচ্ছা, প্লাস মাইনাস আসলে ম্যাটার করে না, ঠিক আছে, এখানে সাথে মিলানোর জন্য আমরা মাইনাসই রাখি। এই এত কাহিনী করলাম এই জিনিসটা বোঝানোর জন্য যে এ সাইন এই ইকুয়েশনটাই হচ্ছে এখানে লিখছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য বি দিয়ে আর ইলেকট্রিক ফিল্ডের জন্য ই দিয়ে। তাহলে বি কেন, এটা একটা কোশ্চেন আসতে পারে। ই তো বোঝা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাই ই। বিটা কেন দিচ্ছে এটা এক্সপ্লেনেশন আসলে আছে হচ্ছে চ্যাপ্টার 4-এ, ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটার ইউনিট হচ্ছে টেসলা। এটাকে বি দিয়ে এক্সপ্রেস করা হয় আর কি, বুঝছো? এই জন্য এটা বি, ম্যাগনেটিক ফিল্ডটা বি দিয়ে এক্সপ্রেস করে, আর ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ই দিয়ে এক্সপ্রেস করে আর কি। এখানে এক্স কি ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম, মানে ওই যে ভাই প্রথমে যেটা লিখছেন এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ও সরি, এটা ওয়াই লেখা উচিত ছিল। মানে ওয়াইটা, আচ্ছা, ওয়াই এক্স কি, ওয়াই হচ্ছে এখান থেকে যে দূরত্বটা, আর এক্স হচ্ছে এদিক বরাবর যতটুকু সামনে আগাচ্ছে। মানে এক্স এর ভ্যালু ল্যামডা মানে হচ্ছে একটুক ল্যামডা, আর ওয়াই তো হচ্ছে এদিকে কটটুক, এদিকে কটটুক বা এদিকে কটটুক, উপর নিচে কটটুক, সেটা বোঝাচ্ছে। বুঝছো ভাই? জি ভাই।
আচ্ছা, এই ইকুয়েশনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? মানে আমাদের জানা ছিল এটা, সেখান থেকে এত পথ পাড়ি দিয়ে এই জায়গায় কিভাবে আসলো, এটা দুইটা কিভাবে লিখলো, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমরা যে রাইট সাইডে দেখলাম না ডেল্টার হাইয়েস্ট ভ্যালু 2 পাই, এটা কেমনে হলো? এটা কেন হলো? আচ্ছা, এটা হচ্ছে কি, ধরো আমরা যখন ফেজ লিখে একটা, আগে যখন লিখতাম, একটা ওয়েভ যখন পুরোপুরি কমপ্লিট করে, এই জায়গাটাকে আমরা ল্যামডা বলি না? এক্স এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে বাড়তে, এক্স এর ভ্যালু বাড়তে 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 ল্যামডা হয়। ল্যামডা হওয়া মানে একটা অসিলেশন কমপ্লিট হয়েছে, তাই না? জি ভাইয়া। আর সেম গোস টু, আমি যদি ডেল্টার কথা বলি, ডেল্টার ভ্যালু আস্তে আস্তে বাড়তে 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 2 পাই এ যখন আসে, তার মানে কি অসিলেশনটা কমপ্লিট হয়, পুরোটা একবার ঘুরে আসলে 2 পাই হয়। জি ভাইয়া। সো এই জন্য ডেল্টা বাই 2 পাই ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ল্যামডা। বুঝতে পারেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার তাহলে আমরা বি এর ইকুয়েশন পাইলাম, আমরা ই এর ইকুয়েশন পাইলাম, এখানে আমরা একটু থামি। এবার বি আর ই এর মধ্যে যে রিলেশন, সেটা একটু বোঝার চেষ্টা করব। রিলেশনটা হচ্ছে, এটা একটু লিখে, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। বি নট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাম্পলিটিউড, ই নট হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড। তো এদের মধ্যে যে রিলেশনটা, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে রিলেশন, সেটা হচ্ছে সি ইকুয়াল টু ই নট বাই বি নট। অ্যাকচুয়ালি সি ইকুয়াল টু আমরা লিখতে পারি সি ইকুয়াল টু ই বাই বি। তো এইটা আর এটা যখন কাটাকাটি চলে যায়, আলটিমেটলি সি ইকুয়াল টু থাকে হচ্ছে ই নট বাই বি নট। এটা একটা রিলেশন, এটা আমরা মাথায় রাখবো। আর আরেকটা যেটা রিলেশন, সেটা হচ্ছে সি ইকুয়াল টু 1 বাই এপসাইলন নট মিউ নট। এখন এপসাইলন নট তো তোমরা মনে হয় চিনোই, তাই না? কিছু বলছো ভাই? কি এখানে কনস্ট্যান্ট একটা? সি হচ্ছে লাইটের ভেলোসিটি, 3 × 10⁸। ভাইয়া এখানে ই কি আর বি কি? ই হচ্ছে ভাই ইলেকট্রিক ফিল্ড, আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ওয়েভটা। বললাম যেমন ইলেকট্রিক ওয়েভ আর ম্যাগনেটিক ওয়েভ দুইটার কম্বিনেশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইট ওয়েভ। তো ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু, সেটা হচ্ছে ই, আর ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি। ওই যে অ্যাম্পলিটিউড, মানে ই আর বি এর ভ্যালু তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে থাকে, তাই না? এই এক্স এর সাথে সাথে। তো একটা সার্টেন মোমেন্টে, হ্যাঁ, তো এইটার এটা তো আমি কেটে ফেলতে পারি। তো যে কোনো একটা মোমেন্টে আমি যদি ই আর বি এর ভ্যালু নেই, তাহলে আমি সি পাবো অলওয়েজ। অথবা এটা যদি কাটাকাটি করে নেই, তাদের দুইজনের যে অ্যাম্পলিটিউডের রেশিও, সেটাও আমাকে সি দিবে। এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হচ্ছে সি ইকুয়াল টু 1 বাই এপসাইলন নট 1 বাই মিউ নট। আচ্ছা, এখন এটার কেমনে আসতেছে, তুমি যদি ক্যালকুলেট করে দেখো এপসাইলন নট এর, তোমাদের ক্যালকুলেটরের পিছনে দেখো তো এই দুইটা পাওয়া যায় কিনা, এপসাইলন নট মিউ নট দুইটাই পাওয়া যাওয়ার কথা। ঢাকনার পিছনে হচ্ছে কিছু ইউনিট আছে, দেখো তো আছে কিনা। আচ্ছা, তো দেখবা যে এটা যদি দেখো তো, এটা করে দেখো তো একটুকের ভ্যালু কত আসে, এই সংখ্যাটার ভ্যালু পারফেক্টলি না আসলেও কাছাকাছি কিছু একটা আসবে। আচ্ছা, মানে কাছাকাছি ভ্যালু চলে আসে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখন এপসাইলন নট মিউ নট তো আমি জানি আসলে। তাহলে এই আচ্ছা, এটা তো আমরা জানি তাই না, এক এক মিডিয়ামে লাইটের ভেলোসিটি এক এক রকম।
যেটি জি কখনো ভাইয়া। ছিল আগে তোমাদের? আচ্ছা আমি শিওর না, আচ্ছা ঠিক আছে, সমস্যা জানি নাই, না না ভাইয়া। থাকলেও। আচ্ছা, এক এক মিডিয়ামে কিন্তু লাইট এক এক ভাবে ট্রাভেল করে, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে দেখছি না, যে এক এক মিডিয়ামে এপসাইলনের ভ্যালু এক এক রকম, জি এরকম ভাইয়া। কিছু কি? আচ্ছা, তো এক এক মিডিয়ামে এপসাইলনের ভ্যালু যেমন এক এক রকম, এক এই মিউ নটটা আসলে প্রকাশ করে কি জিনিস, এটা ডিটেইলস আমি এখন যাব না, আমি জাস্ট একটু ইয়েটা দেখাই, মানে মিউ নট জিনিসটার সিগনিফিকেন্স কি। হঠাৎ করে এখানে আমি এপসাইলন নট তো বুঝতে পারতেছি, এপসাইলন নট হচ্ছে আমাদের ইলেকট্রিক পারমিবিলিটি, যেটা আমরা চ্যাপ্টার 2 তে পড়ে আসছি। আমাদের এরকম একটা ইকুয়েশন ছিল মোস্ট প্রবাবলি, কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, এমন কিছু কি মনে পড়ে? জি ভাইয়া। তো এর এই এই এপসাইলন নট জিনিসটা হচ্ছে ডেফিনেটলি ইলেকট্রিসিটির সাথে জড়িত। আমরা বুঝতে পারতেছি এটা একটা ইলেকট্রিক ওয়েভ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই ইলেকট্রিসিটির একটা প্রপার্টি এখানে চলে আসতেছে। তাহলে মিউ নট জিনিসটা আসলে কি? মিউ নট জিনিসটা হচ্ছে আসলে ম্যাগনেটিক প্রপার্টির সাথে রিলেটেড। এটা হচ্ছে এই যে, এটা একটা ইকুয়েশন, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। কোনটা কি বোঝায় এখানে যাব না, জাস্ট মিউ নট জিনিসটার উপর ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা ডিপেন্ড করে। ইলেকট্রিক ফিল্ড যেমন এপসাইলনের উপর ডিপেন্ড করে, আমরা জানি ই ইকুয়াল টু কত, 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তার মানে এপসাইলনের উপর ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ড করে, এপসাইলনের ভ্যালু কেমন। এক এক মিডিয়ামে এপসাইলনের ভ্যালু এক এক রকম, দ্যাটস ওয়াই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ এক এক রকম। সিমিলারলি এক এক মিডিয়ামে মিউ এর ভ্যালু এক এক রকম হয়, দ্যাটস ওয়াই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এক এক রকম হয়ে যায়। একদম বেসিক আইডিয়াটা দিলাম, আর তেমন কিছু না। তাহলে এই মিউটা আসছে ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, আর এপসাইলনটা আসছে ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। ওকে, এখন এই যে রেশিওটা, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 1 বাই এপসাইলন নট ইনটু মিউ নট। এখন এটা তো বাতাসের জন্য বা ভ্যাকুয়ামের জন্য, আমি যে তুমি ক্যালকুলেটরে যে ভ্যালুগুলো বসাইছো এপসাইলন নট আর মিউ নট, মানে সি এর অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এটা, এপসাইলন ইনটু মিউ। বাতাসের জন্য বা ভ্যাকুয়ামের জন্য আমি এপসাইলন নট বসাইতেছি, মিউ নট বসাচ্ছি, দ্যাটস ওয়াই আমি ভ্যাকুয়ামে লাইটের ভেলোসিটি পাচ্ছি। এখন অন্যান্য মিডিয়ামে কিন্তু এপসাইলনের ভ্যালু আলাদা, মিউ এর ভ্যালু আলাদা, এবং তার জন্য অন্যান্য মিডিয়ামে সি এর ভ্যালুও হবে আলাদা। কথা কি বুঝতে পারছো এটা? জি ভাইয়া। জি ভাইয়া। রাওয়াত বুঝছো? তাহমিদ বুঝছো ভাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন আচ্ছা, পয়েন্টিং ভেক্টর জিনিসটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটা ম্যাথমেটিক্যাল একটা টার্ম বসাইছে। পয়েন্টিং ভেক্টর হচ্ছে খুবই সহজ একটা কথা, যে পারপেন্ডিকুলার ইউনিট এরিয়ার মধ্য দিয়ে যে এনার্জি ক্রস করে, কোন একটা ম্যাগনেটিক ফিল্ড পাস করতেছে কোন একটা জায়গা দিয়ে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করতেছে, তার সাথে পারপেন্ডিকুলারলি কোন একটা জিনিস আছে, পারপেন্ডিকুলার একটা এরিয়া, ধরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এভাবে পাস করতেছে, এরিয়াটা তার সাথে পারপেন্ডিকুলার। এখানে ইউনিট এরিয়াতে যেই পরিমাণ এনার্জি পাস হয়, এইটার ইউনিট এরিয়াতে যেই পরিমাণ এনার্জি পাস হয় তাকে পয়েন্টিং ভেক্টর বলে। এবং পয়েন্টিং ভেক্টরের ইকুয়েশনটা কি? S equal to 1 by mu naught E naught into B. S equal to 1 by mu naught E naught into B. চ্যাপ্টার 4 আরেকটা ইকুয়েশন ছিল B equal to mu naught into H, অথবা H equal to হচ্ছে B by mu naught। এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর ইকুয়েশন। তো সেখান থেকে মানে এই চ্যাপ্টার 7টা মানে যখন বানানো হয়েছে তখন তো আসলে ওরা অ্যাজিউম করে নিয়েছে তুমি 1 থেকে 6 এ সবকিছু পারো। তো এই জন্য আমাদের এই চ্যাপ্টার হয়তো কিছু আননোন কনসেপ্ট জানা থাকে, মানে কিছু আননোন কনসেপ্ট আসবে আসলে, যেগুলা 4-5 এ ছিল বা 6 এও কিছু ছিল আর কি। বেশি কিছু না, একদম ওগুলা মানে 4-5-6 পড়ে আসতে হবে, এই জন্য এত ডিপ কিছু না, জাস্ট অল্প অল্প কিছু জিনিস আর কি। এর মধ্যে একটা হচ্ছে এটা, এটা চ্যাপ্টার 4 এর একটা কনসেপ্ট, B equal to mu naught into H। তো H equal to B by mu naught। So এই যে B আর B by mu naught কে হচ্ছে H দিয়ে লেখা যায়।
আচ্ছা, তো বি কি এইচ কি এই ডিটেলস আমি যাবো না, খালি এস ইকুয়াল টু ই ক্রস এইচ একটু মনে রাখলেই হয়। আসলে এখান থেকে পরীক্ষা প্রশ্ন খুব একটা আসে না, সো দ্যাটস ওয়াই এটা খুব একটা ইম্পর্টেন্স দিয়ে দেখার কিছু নাই। আমরা জাস্ট জানবো পয়েন্টিং ভেক্টরের ডেফিনেশনটা কি। ডেফিনেশনটা আরেকবার বলি, কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করতেছে, তার সাথে পারপেন্ডিকুলার একটা ইউনিট এরিয়ার মধ্যে যতটুকু এনার্জি পাস করে সেটাই পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরের ইকুয়েশন কি? একটা হচ্ছে ই ক্রস বি, আর একটা হচ্ছে ই ক্রস এইচ। একটু জানলেই আমাদের চলবে। ওকে, এখন আচ্ছা, যেটা বারবার বলতেছিলাম যে ওয়াই এক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড, জেড এক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড, আর এক্স এক্সিস বরাবর ওয়েভটা মুভ করতেছে। আচ্ছা, এরপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু প্রপার্টি দিয়ে দেওয়া আছে বইতে, যেগুলো আমরা 2 নাম্বারের জন্য পড়বো। পরীক্ষায় আসলে 2 নাম্বারের জন্য আসতে পারে। যেমন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর ম্যাগনেটিক ফিল্ডের পিরিয়ডিক চেঞ্জের জন্য ক্রিয়েটেড হয়। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ই আর বি দুইজনের সাথেই পারপেন্ডিকুলার, তার চলাচলের জন্য কোনো মিডিয়াম প্রয়োজন হয় না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টেন্সিটি ডিসটেন্সের সাথে সাথে রিডিউসড হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সি ইকুয়াল টু ভি ল্যামডা, এটা তো অনেক আগে থেকেই জানো। এবং ফ্রি স্পেসে বা ভ্যাকুয়ামে এটার ভ্যালু হচ্ছে 3 × 10⁸। কিছু প্রপার্টি, কঠিন কোনোটা কিছু না, 2 নাম্বারের জন্য 3-4টা মুখস্থ রেখো। আচ্ছা, এবার আসি 2টা ম্যাথে। ম্যাথগুলো খুব একটা কঠিন তা না। এই কোশ্চেনটা একটু দেখি। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ 20 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, তার অ্যাকচুয়ালি 20 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, এটা আমাদের কোনো কাজে লাগবে না, ফাও একটা ইনফরমেশন। সে হচ্ছে জেড এক্সিস বরাবর যাচ্ছে। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা জেড এক্সিস বরাবর যাচ্ছে, ঠিক আছে। আর ইলেকট্রিক ওয়েভের ইকুয়েশন দিয়ে দেওয়া হচ্ছে 5i, ই বলে দিলে হচ্ছে 5i, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা বলতেছে হচ্ছে জেড এক্সিস বরাবর। তাহলে ম্যাগনেটিক ওয়েভটা কোন দিক বরাবর যাচ্ছে কেউ বলতে পারবা? এক্স এক্সিস। না ভাইয়া, ইলেকট্রিক ফিল্ডে এক্স এক্সিস বরাবর যাচ্ছে, 5i না। ইলেকট্রিকটা তো এক্স এক্সিস বরাবর, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিজে হচ্ছে জেড এক্সিস বরাবর। তাহলে ম্যাগনেটিকটা কি অবশ্যই ওয়াই এক্সিস বরাবর যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাই। বদরুল রাওয়াত কি বুঝতে পারছে এটা? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আমি ডিরেকশনটা পেয়ে গেলাম, আমার অর্ধেক কাজ শেষ। আমাকে বের করতে বলতেছিল ম্যাগনেটিক ফিল্ড, আমি অর্ধেক ইয়াটা বের করে ফেললাম, যেটা পেয়ে গেলাম। এখন আমার মান বের করা দরকার। এখন আমি কি জানি? সি ইকুয়াল টু ই বাই ডি। সি এর মান কত? 3 × 10⁸। ই এর মান কত? 5। তাহলে বি ইকুয়াল টু কত হবে? 5 3 × 10⁸। তাহলে বি এর ভেক্টরটা কত হবে? 5 3 × 10⁸। এটাই হচ্ছে বি ভেক্টর। আচ্ছা, এখানে সরি, এখানে শুধু ভ্যালু বের করতে বলছে। শুধু ভ্যালু বের করতে বলছে দেখে শুধু ওরা এই পার্টটাই বের করছে। যদি বলতো যে ম্যাগনেটিক ফিল্ড বি বের করো, মান কথাটা না থাকতো, ভ্যালু ওয়ার্ডটা যদি না থাকতো, তাহলে আমার জে সহ লিখতে হইতো। ভাই একটু আরেকবার বলতো। ইউনিটটা কি এখানে? ও আচ্ছা, সরি, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা বলে, এটাকে টি দিয়ে প্রকাশ করা হয়। এটাও একটু মুখস্থ রাখো, এটা চ্যাপ্টার 4 এর একটা কনসেপ্ট। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কে প্রকাশ করা হয় টেসলা মানে টি দিয়ে, যেটার ফুল ফর্ম হচ্ছে টেসলা। হ্যাঁ, আলটিমেটলি তো একই জিনিস আসলে, তাই না? 0 স্কোয়ার প্লাস এই সংখ্যাটা স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তো আলটিমেটলি এই সংখ্যাটা তো থেকে যাবে, তাই না? ভাই এই ফর্মুলাটা আমরা কি আগে দেখেছি একটু আগে?
এটা জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে সি ইকুয়াল টু হচ্ছে ই বাই বি, একটু আগে দেখতেছিলাম সি নিয়ে দুইটা ফর্মুলা দেখতেছিলাম আমরা। আচ্ছা হ্যাঁ ভাইয়া। এবার আসি সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেনে আসার আগে একটু কথা বলি। আমরা ওয়ার্ড গুলো লিখেছি। আমার বানান ভুল লিখছি, সরি। দরকার ছিল পারমিটিভিটি, আচ্ছা, ইন কেস আচ্ছা। তার মানে এখন আমরা এই যে জিনিসগুলা নিয়ে এগুলা নিয়ে হচ্ছে একটা একটা করে একটু জানার পর হচ্ছে আমরা ম্যাথটা করতে পারবো আর কি। ঠিক আছে, এখন হচ্ছে আচ্ছা আমরা নেক্সট মিটিং এ শুরু করি আর কি। এখন আরো কিছু ইকুয়েশন যদি লেখার চেষ্টা করি সিমিলারলি, সেটা কিরকম? আমরা জানি সি ইকুয়াল টু হচ্ছে আচ্ছা আমি সি নট নামে একটা টার্ম বের করি। সি নট মানে হচ্ছে কি, যে 1 বাই মানে বাতাসের যে ভ্যাকুয়ামে যে এয়ার স্পিড, সেটাকে আমরা এইভাবে লিখি মিউ নট এপসাইলন নট। আচ্ছা সিটাকে একটু মডিফাই করি, দেখো আচ্ছা এটা সি নট মিউ নট এপসাইলন নট, সি ইকুয়াল টু হচ্ছে মিউ এপসাইলন, যেটাকে আমরা লিখতে পারি এভাবে। দেখো এই ইকুয়েশনের দিকে যদি একটু তাকাই, মিউ ইকুয়াল টু কি লেখা যায়, কে এম ইন্টু মিউ নট। আমরা লিখলাম কে এম ইন্টু মিউ নট। আর এই যে এপসাইলন ইকুয়াল টু কি লেখা যায়, কে ই ইন্টু এপসাইলন নট, কে ই ইন্টু এপসাইলন নট, যেটাকে আমরা লিখতে পারি রুট ওভার কে এম আর কে ই কে আলাদা রাখলাম। এটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা এটা একটু আচ্ছা লিখে রাখো। ভাইয়া, হ্যাঁ ভাই বলো। এখানে মিউ বলতে কি বোঝাচ্ছেন? মিউ হচ্ছে ভাইয়া পারমিবিলিটি। এটা হচ্ছে মানে ইলেকট্রিক ফিল্ডে যেমন পারমিটিভিটি নামে একটা টার্ম আছে, যেটা বোঝায় যে ওইখানে ইলেকট্রিক ফিল্ড কতটুকু মুভ করতে পারবে। ম্যাগনেটিক ফিল্ডের জন্য সেম জিনিসটা হচ্ছে পারমিবিলিটি। মানে ভাইয়া মিউ আর এটাই তো। হ্যাঁ মিউ আর, এক্স্যাক্টলি মিউ আর। মিউ এই বই হচ্ছে কে এম দিয়ে লিখছে, মিউ আর ইকুয়াল টু হচ্ছে মিউ বাই মিউ নট। যেমন এখানে মাঝে মাঝে এপসাইলন আর দিয়ে লেখা হইতো, অনেকভাবে লেখা হইতো, মাঝে মাঝে কে দিয়েও লেখা হইতো, সেম জিনিসটাই আর কি। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা একটু একটু লিখে নাও, লেখা হইলে আমাকে বলো। আচ্ছা, এবার একটা সেকেন্ড। ভাইয়া এটা নোটেশনটা আবার দিবেন। 2 নাম্বারটা, পানির জন্য রিলেটিভ পারমিটিভিটির ভ্যালু হচ্ছে 80। এটা হচ্ছে পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি মানে পানির পারমিটিভিটি না, পানির রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে 80। আর পানির রিলেটিভ পারমিবিলিটি হচ্ছে বলে দাও 0.22। কোয়েশ্চেন হচ্ছে পানিতে লাইটের ভেলোসিটি কত? হ্যাঁ ভাইয়া, লাইটের ভেলোসিটি
আমি এখানে C টার্ম not দিলাম, সি নটে যে দিতে হবে এমন কোনো ব্যাপার নাই। তুমি চাইলে এটাকে সি দিয়ে তুমি যদি ইকুয়েশন এভাবে লিখতে চাও যে নর্মাল এটাকে নতুন একটা টার্ম দিলা, সাপোজ সি অফ ডাব্লিউ দিলা, তাহলে তুমি এভাবে লিখলা সি অফ ডাব্লিউ ইকুয়াল টু কে এম কে এ সি নট, জাস্ট সি লিখলা, তাও হয়। আমি জাস্ট বোঝানোর জন্য, তুমি বোঝার জন্য যা ইচ্ছা লিখতে পারো। সি এখানে নর্মাল ভ্যাকুয়ামের ভেলোসিটি, যেটার ভ্যালু হচ্ছে 3 × 10⁻⁸, আর সি ডাব্লিউ হচ্ছে ওয়াটারের ভেলোসিটি, এভাবেও লিখতে পারো। এটার মেইন জিনিস আসলে আমরা আগে থেকেই জানি, জাস্ট পড়ে যাই। আমরা জানি এটা কি করছে, ভি ইকুয়াল টু, আমরা ভি ইকুয়াল টু অনেকভাবে দেখছি, এফ ল্যামডা, এফ কে মাঝে মাঝে নিউ দিয়েও দেখছি। তো এখানে নিউ দিয়ে লিখছে যে ভি ইকুয়াল টু হচ্ছে নিউ ল্যামডা, লাইটের জন্য সি ইকুয়াল টু নিউ ল্যামডা, আমাদের জানা ইকুয়েশন এটা। এবং এই যে বলতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে রেঞ্জ, এটা অনেক বেশি, অনেক হাই, মানে ফ্রিকোয়েন্সি জুড়ে তার বসবাস, অনেক বড় একটা ওয়েভলেন্থ জুড়ে তার বসবাস। তো এখানে বেশ কিছু দিছে যেগুলো আমরা আগে থেকে জানার কথা আর কি। সবচেয়ে কম হচ্ছে এদিকে গামা, তারপর এক্স রে, তারপর আলট্রাভায়োলেট, তারপর অল্প একটা পিচ্ছি একটা জায়গায় ভিজিবল, তারপর ইনফ্রারেড, তারপর রেডিও ওয়েভ, এই আর কি। ঠিক আছে, এই গেল। আর সোর্স বলে দেওয়া, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সোর্স এখানে বলছে যে কোনো অ্যাটম, যে কোনো পদার্থের অ্যাটম, মলিকিউল সবই হচ্ছে আসলে স্পেকট্রামের সোর্স। যখন কোনো একটা অবজেক্টের উপর কিছু লাইট আপতিত হয়, ইনসিডেন্ট হয়, তখনই সেই হচ্ছে সেই মলিকুলটা বা সেই সাবস্ট্যান্সটার মলিকুলার পরিবর্তন ঘটে। আলোর যে শক্তির জন্য হচ্ছে ইলেকট্রনের উপর নিচ ঘটে, এগুলোর জন্য হচ্ছে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এই লাইট ওয়েভটা ক্রিয়েটেড হয় এবং স্পেকট্রাম ক্রিয়েট হয়। এগুলো তেমন ইম্পর্টেন্ট জিনিস না। আচ্ছা, এখানে যে সোর্স, এখানে কি আমরা সবগুলো মুখস্থ করবো? অ্যাকচুয়ালি সবগুলো মুখস্থ করার দরকার নাই এবং সবগুলো মুখস্থ রাখাও সম্ভব না। তোমরা জাস্ট সিরিয়ালটা মনে রাখবা, সিরিয়াল তো অলরেডি মুখস্থ থাকার কথা, কেমিস্ট্রিতে পড়ে আসছো। আর এমসিকিউ এর জন্য কোনটা কোথায় ইউজ হয়, মানে কোত্থেকে বের হয়, বেতার, রেডিও ওয়েভ, অ্যান্টেনার মাধ্যমে, এটা তো জানার কথাই, রেডিও ওয়েভ অ্যান্টেনা দিয়েই তো বের হবে। মাইক্রোওয়েভ হচ্ছে ম্যাগনেট্রন আর ক্লাইস্ট্রন, এই দুইটা পার্টিকেলের জন্য। ক্লাইস্ট্রন, ম্যাগনেট্রন, মেসার, এই তিনটা পার্টিকেল হচ্ছে মাইক্রোওয়েভের জন্য। রেডিও ওয়েভের জন্য হচ্ছে অ্যান্টেনা, মাইক্রোওয়েভের জন্য হচ্ছে ক্লাইস্ট্রন, ম্যাগনেট্রন, মেসার, এই তিনটা পার্টিকেল। আচ্ছা, আর ইনফ্রারেড হচ্ছে আইআর ল্যাম্প থেকে, এটা তো আইআর, ইনফ্রারেড নাম শুনেই বোঝা যাচ্ছে। এখানে কি আর ইম্পর্টেন্ট কিছু আছে? না, তেমন কিছু নাই। আচ্ছা, এই চারটা মুখস্থ করতে যাওয়া আসলে বোকামি হবে, অনেক কিছু আছে মুখস্থ করা পসিবল না। তোমরা জাস্ট একবার রিডিং পড়ে যাও, রিডিং করলে যা মনে থাকে তাই, এমনি পুরা চার্ট মুখস্থ করার দরকার নাই। আর এমসিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্টও না। গামারের যে ইউজটা, এই যে একটা দেখতে পাচ্ছ, মানব দেহে ক্যান্সার সেলকে ধ্বংস করার জন্য, এটা একটু মনে রাখবে। এটা মনে হয় যতটুকু মনে পড়ে আমার কোয়ালিটেটিভ কেমিস্ট্রি চ্যাপ্টারও ছিল, যে ক্যান্সার সেলকে ধ্বংস করার জন্য গামারে ইউজ করা হয়, এটা মনে রাখো। আর স্পেশালি এখান থেকে আর আলাদাভাবে কিছু পড়ার দরকার নেই, জাস্ট চার্ট টেবিলটা একবার রিডিং করে যাবে আর কি। এখানে বোঝাবুঝির আর কিছু নাই, জাস্ট ইনফরমেশন আর কি। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, ওয়েভ ফ্রন্টে যাওয়ার আগে আমরা সিলেবাসটা আবার দেখি। হ্যাঁ, তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট আমরা হচ্ছে 1 আর 2টা কমপ্লিট করলাম। তোমরা এখন যেটা করবা, তোমাদের বইয়ের ইংলিশ ভার্সন থেকে আর কি, প্রথম 2টা পয়েন্ট, এই যে এটা আর এটা, এই 2টা হচ্ছে মানে তোমরা যাবা হচ্ছে ওয়েভ ফ্রন্ট টপিকটার আগ পর্যন্ত। 7.3 তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে 3rd টপিক, মানে এই যে তরঙ্গমুখের ধারণা ব্যাখ্যা করতে পারবে। এখানের আগ পর্যন্ত প্রথম যে 2টা টপিক, এটা হচ্ছে ইংলিশ ভার্সন বই থেকে একবার একটু রিডিং করো। কোন একটা জায়গাতে লাইট আমি মারলাম, টর্চ দিলাম, কোন একটা আলোর সোর্স, হ্যাঁ, এখানে একটা মোমবাতি আছে মনে করো। তো মোমবাতি থেকে আলো কিন্তু এমন হবে না শুধুমাত্র এদিকে যাবে, যদি কোনো ব্লকেজ না থাকে চারদিকে কিন্তু সেম ভাবে লাইট রেটা সামনের দিকে আগাবে।
সেম ওয়েতে আগাবে, একদম গোলাকার একটা ইয়েতে। তার মানে এই যে এটা যদি একটা লাইট সোর্স হয়, হ্যাঁ এটা ধরো আজকে লাইট সোর্স কি আগে, এটা হচ্ছে একটা লাইট সোর্স মনে করো। এখান থেকে একটা ডেফিনিট টাইম পর, সাপোজ 5 সেকেন্ড পর, প্রত্যেকটা পার্টিকেল এই যে আলোর ওয়েভটা যতটুকু সামনে আগাবে সবগুলাকে যদি আমি যোগ করি তাহলে কি একটা সার্কেল পাবো না? বিকজ সবগুলাই তো লাইট, সবগুলাই তো একই মিডিয়ামে যাচ্ছে, তার মানে কি সবগুলাই এখান থেকে সমপরিমাণ দূরত্ব অতিক্রম করবে না? So, এই যে যেই পার্টিকেল গুলা সেম জায়গাতে আছে একটা সার্টেন টাইম পর, আমরা জানি অলওয়েজই এটা 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 এটা, মানে এই গোলার উপর যতগুলা পার্টিকেল থাকবে, ওয়েভের যতগুলা থাকবে প্রত্যেকটাই হচ্ছে সেম ফেজে থাকবে, একই অবস্থায় থাকবে। তো এই যে এই সবগুলাকে যোগ করলে আমি যেটা পাবো, সেম ফেজে থাকা প্রত্যেকটা পার্টিকেলকে যোগ করলে আমি যে পথটা পাচ্ছি এই পুরো একটা সার্কেলটা, এটাকেই বলা হচ্ছে একটা তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। তার মানে এই যে পার্টিকেলটা সামনের দিকে অ্যাডভান্স করে, একটা ওয়েভ আসলে কেমনে কেমনে সামনের দিকে আগায়, এটা একটা ওয়েভ ছিল, সে এই ওয়েভটা এভাবে এভাবে সামনে আগাইছে, এভাবে এভাবে আগাইছে, চারদিকেই তো আগাচ্ছে, যে কোনো একদিকে না, কিন্তু চারদিকে অসংখ্য পরিমাণ ওয়েভ সামনের দিকে আগাচ্ছে। এই একটা সার্টেন টাইম পর সবগুলাকে যখন আমি যোগ করব, সবগুলা পয়েন্টকে যোগ করব, ধরো আমি থামাই দিলাম, এই ওয়েভ সামনের দিকে আগাচ্ছে কন্টিনিউয়াসলি, 5 সেকেন্ড পর আমি তাদেরকে ফ্রিজ করে দিলাম সামহাও, যে এই তুমি আর সামনে আগাইতে পারবা না, কোনো ওয়েভই আর সামনে আগাইতে পারবা না। এই 5 সেকেন্ড পরে এই সবার এই পয়েন্ট গুলো যখন আমি যোগ করব, এই যে প্লেনটা পাবো, একটা তলের মতো পাবো, এটাকেই আমরা বলতেছি ওয়েভ ফ্রন্ট। তো এই কেসটাতে যেমন এখানে ফিগার রাখছে, এটা হচ্ছে একটা ওয়েভ ফ্রন্ট, এটা একটা ওয়েভ ফ্রন্ট, এটা একটা ওয়েভ ফ্রন্ট, এরকম প্রত্যেকটা সোর্সেরই অসংখ্য ওয়েভ ফ্রন্ট এক্সিস্ট করে। তার মানে ধরো লাইট যাচ্ছিল, 1 সেকেন্ড পর লাইটটা এই জায়গায় আসছে, এখান থেকে বের হওয়া অসংখ্য ওয়েভ এই জায়গায় এসে থেমে গেছে, 1 সেকেন্ড পর ফ্রিজ করার পর আমি তাদেরকে যোগ করে এটা পাইলাম, তাহলে এটা হচ্ছে একটা ওয়েভ ফ্রন্ট। আবার তারা ট্রাভেল করা শুরু করলো, 3 সেকেন্ড পর তাদেরকে থামায় দিলাম এবং দেখলাম তারা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টে আসছে, তাদের সবাইকে যোগ করে যেটা পাইলাম এটা আরেকটা ওয়েভ ফ্রন্ট। সিমিলারলি এরকম অসংখ্য ওয়েভ ফ্রন্ট এক্সিস্ট করে যে কোনো সোর্সের জন্য। এখান থেকে ক্রিয়েটিভ আসবে না, আসলে 2 নম্বরের জাস্ট ডেফিনিশন বা 1 নম্বরে আসার কথা আর কি, যে ডেফিনিশন কি, ওয়েভ ফ্রন্টের ডেফিনিশন থেকে এটাই আসবে, তারপর বুঝে রাখলো জিনিসটা কি বুঝায়। আর ডেফিনেশন আসলে আমাদের জাস্ট এই একটা লাইন লিখলেই হয়ে যাবে। আচ্ছা, তো ওয়েভ ফ্রন্ট কয়টা টাইপের হইতে পারে? 2টা টাইপের হইতে পারে। একটা হচ্ছে সার্কুলার ওয়েভ ফ্রন্ট আর একটা হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, তো সার্কুলার ওয়েভ ফ্রন্টটা কখন? যদি আচ্ছা এখানে একটা জিনিস চিন্তা করো, ধরো তোমার সামনে একটা গোলা আছে, হ্যাঁ তোমার সামনে একটা বল আছে তোমার হাতে, তুমি কিন্তু বুঝতে পারবা জিনিসটা অনেক গোলাকার, খুব ইজিলি বুঝতে পারবা, অনেক বড় একটা জিনিস। ধরো আচ্ছা ফিগার রাখি, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার সামনে এই গোলাটা, তুমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবা এটা শেপ গোলাকার, কজ তুমি চোখ এদিকে যাইতেছে এদিকে যাইতেছে, তুমি ক্লিয়ারলি বুঝতেছো এটা গোলাকার একটা জিনিস, কিন্তু অনেক বড় একটা সার্কেল, তোমার চেয়ে অনেক বড় কোন একটা জিনিস। হ্যাঁ, আর তুমি মনে করো পিছিয়ে একটা বাচ্চা এখানে দাঁড়ায় আছে, তোমার কাছে কি এই জিনিসটা একটা স্ট্রেইট লাইন মনে হবে না? জি ভাইয়া। এটা কি বোঝা যাচ্ছে? তার মানে আর একটা অবজেক্ট যখন অনেক দূরে চলে যাবে, সাপোজ অনেক দূরে আছে সে, অনেক দূরে থাকলেও কিন্তু তার সার্কুলার শেপটা অনেক দূরে প্লাস অনেক বড়, তুমি আসো মনে করো হচ্ছে এই জায়গাতে, তো তখনও তুমি কিন্তু দেখে এটাকে একটা স্ট্রেইট লাইনই ভাববা, জাস্ট তুমি এই জায়গাটা দেখতেছো, অল্প একটু জায়গা দেখতেছো, তুমি দেখে এটাকে একটা স্ট্রেইট লাইন ভাববা। তার মানে কোন একটা অবজেক্ট যখন অনেক অনেক বড় একটা রেডিয়াস নিয়ে থাকে অথবা অনেক দূরে থাকে, তখন কিন্তু আমাদের কাছে তার ওয়েভ ফ্রন্টটাকে মনে হয় প্লেন ওয়েভ ফ্রন্ট, আর যখন আমাদের অনেক কাছে থাকে তখন তার ওয়েভ ফ্রন্টটাকে আমাদের কাছে মনে হয় সার্কুলার বা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ভাইয়া জিনিসটা আবার রিপিট করবেন? আচ্ছা, আমরা যখন কোনো একটা অবজেক্টের খুব কাছে থাকি
ধরো এটা একটা গোল্লা, তোমার হাতেই মনে করো একটা বল আছে। হ্যাঁ, তুমি এটার খুব কাছে, এই বলটার খুব কাছে আছো, তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, এখানে তোমার চোখ, তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে এটা একটা সার্কুলার জিনিস, তোমার বুঝতে কোনো সমস্যা হবে না, এটা একটা গোলাকার শেপ। কিন্তু যখন তুমি কোনো একটা বড় বৃত্তের কাছে থাকবা, এই যে বড় একটা বৃত্ত এর কাছে থাকবা, তোমার কাছে তুমি যা দেখবা তোমার কাছে মনে হবে এটা একটা প্লেন সারফেস। অথবা তুমি একটা বড় সার্কেলের বা ছোট সার্কেলের অনেক দূরে আছো, এটা মনে করো তুমি অনেক দূরে দাঁড়ায় আছো, তোমার কাছে মনে হবে এই সারফেসটা একটা প্লেন সারফেস। যেহেতু অনেক দূরে তুমি তুমি আসলে এই কার্ভের ডিফারেন্স গুলো বুঝবা। তো যখন আমি একটা সারফেসের খুব কাছে থাকি তখন আমার কাছে মনে হয় এই ওয়েভ ফ্রন্টটা হচ্ছে সার্কুলার ওয়েভ ফ্রন্ট বা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। আর যখন আমরা অনেক দূরে চলে যাই তখন আমাদের কাছে মনে হয় এটা একটা প্লেন ওয়েভ ফ্রন্ট। তাহলে কি বুঝছো ভাইয়া? এইভাবে বুঝছি। পয়েন্ট 4 এ যাওয়ার আগে তরঙ্গমুখ সৃষ্টিতে হাইগেনের নীতির ব্যবহার, আচ্ছা ঠিক আছে, আমরা হাইগেনের নীতির ব্যবহারটা দেখি। এই যে বাস এখানে যেটা বলতেছে, তাইলে আমরা একটা কথা বলতেছিলাম যে আমাদের কাছে যখন কোনো একটা সোর্স অনেক কাছে থাকবে আমরা তার ওয়েভটা দেখবো হচ্ছে গোলাকার, এভাবে স্ফেরিক্যাল ওয়েভ। আর যখন অনেক দূরে তার সোর্স থাকবে তখন আমরা সেটাকে একটা প্লেন ওয়েভ ফ্রন্ট হিসেবে দেখবো। একটুকটা আমরা কথা বললাম। এখন হাইগেন কি বলছে আসলে, হাইগেনের কথাটাকে যদি সিম্পলিফাই করি তাহলে জিনিসটাকে এভাবে দাঁড় করানো যায় যে আমি যদি কোনো একটা এই ওয়েভ অনেক দূর থেকে আসতেছে, হ্যাঁ, কোনো একটা ওয়েভকে যদি সামহাও বাধা দিতে পারি তাহলে আমি নতুন ওয়েভ ক্রিয়েট করতে পারি। তার মানে ব্যাপারটা কিরকম এই ফিগার দেখলে বুঝতে পারবো। তো এইখানে দেখো, এখানে কিন্তু পানি একদম প্লেন, এখানে এটা কিন্তু একটা স্রোতলা নদী, হ্যাঁ, এটা কিন্তু একটা স্রোতলা নদী, নদী বা সাগর বা কিছু না, সাগর তো হবে না, পাহাড় টাহাড় চারপাশে অনেক কিছু কিনা নদী মনে হয় হবে, তো স্রোতলা একটা নদী। কিন্তু এই পাশ থেকে পানি আসতেছে, দেখো এই পাশে কিন্তু কোনো ঢেউ নাই বা ঢেউয়ের ইয়া তুমি দেখতে পারতেছো না। হ্যাঁ, অনেক দূরে মনে করো কেউ একটা পাথর টাথর নিক্ষেপ করে আস্তে আস্তে এখান দিয়ে ওয়েভটা আসতেছে, কিন্তু দেখো তুমি এখানে কোনো এরকম কোনো ঢেউয়ের প্যাটার্ন দেখতেছো না। ঢেউয়ের প্যাটার্ন না দেখার কারণটা কি, সোর্সটা হচ্ছে অনেক দূরে এদিকে কোনো একটা জায়গাতে মনে করো, দ্যাটস ওয়াই এদিকে আসতে আসতে এই ওয়েভটা প্লেন হয়ে গেছে। কিন্তু যখনই আমি তাকে সামহাও একটা জায়গা দিয়ে বাধা দিলাম, এই যে এখানে একটা কিন্তু বাঁধ, হ্যাঁ, এই জায়গা দিয়ে একটা বাঁধ দিচ্ছে, অল্প একটু জায়গা, এই জায়গা দিয়ে হচ্ছে পানি পার হইতে পারতেছে। তো যখনই আমি এখানে সরু একটা ছিদ্র দিয়ে তাকে বাধা দিলাম তখন দেখি এখানে আবার একটা ওয়েভ, তোমরা কি দেখতে পারতেছো? স্ক্রিনে দেখার একটু ডিফিকাল্ট। এখানে কি বোঝা যাচ্ছে এখানে যে একটা নতুন ওয়েভ ক্রিয়েট হইতেছে ফিগার দেখে? বোঝা যাচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে এই জিনিসটা মেইনলি, মানে আরো এখানে হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাবে। তো অনেক দূরে 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 ছিল এটা সোর্সটা, হ্যাঁ, এরকম হইতে 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 এক সময় এটা প্লেন হয়ে গেছে, ঠিক আছে, এরকম ছিল। প্লেন হইতে হইতে আমি যখন তাকে একটা বাধা দিলাম তারপরে সে আবার নতুন করে ওয়েভ ক্রিয়েট হওয়া শুরু করলো, আবার আস্তে আস্তে এরকম হয়ে গেল। সহজ কথা এটাই হচ্ছে হাইগেনের ল, যে সামহাও যদি এই প্রত্যেকটা পয়েন্ট, এই যে এই ওয়েভের প্রত্যেকটা পয়েন্টই আসলে একটা নতুন সোর্স হিসেবে কাজ করে, আমি যেই পয়েন্টেই বাধা দিব সেই পয়েন্টটাই আবার নতুন করে ওয়েভ ক্রিয়েট হবে। আমি যদি এই পয়েন্টে বাধা দিই এখানে আবার নতুন করে ওয়েভটা ক্রিয়েট হবে। এখন আমি বইয়ের ল্যাঙ্গুয়েজটা একটু বলি, কি বলবো সে। কোনো একটা ওয়েভ ফ্রন্টের, আমরা তো ওয়েভ ফ্রন্ট নিয়ে কথা বললাম, ওয়েভ ফ্রন্টের উপর থাকা প্রতিটা পয়েন্টই, ওয়েভ ফ্রন্টের উপর থাকা প্রতিটা পয়েন্টই কম্পন, মানে এই যে ওয়েভ যে ক্রিয়েট হচ্ছে এর একটা নতুন সোর্স হিসেবে কাজ করে। তার মানে ওয়েভ ফ্রন্টের উপর প্রতিটা পয়েন্ট হচ্ছে ওয়েভের এক একটা সোর্স। তার ফিগারটা একটু খেয়াল করো, এই যে
এটা হচ্ছে ফিগারটা, এই যে এটা হচ্ছে একটা ওয়েভ, এই ওয়েভের মধ্যে থাকা প্রতিটা পয়েন্ট হচ্ছে একটা ওয়েভের সোর্স। আচ্ছা, এখন আর কি বলতেছে, এগুলাকে বলা হয় সেকেন্ডারি সোর্স। মূল সোর্স তো আমি যেখানে স্ট্রাইক করছি বা আমি যেখানে লাইট ফেলাইছি, যে কোনো কিছু দিয়ে স্ট্রাইক করছি, এটা তো মেইন সোর্স। আর তার যে ওয়েভ ফ্রন্ট, তার উপর প্রতিটা পয়েন্ট হচ্ছে এক একটা সেকেন্ডারি সোর্স। তো হাইগেন বলতেছে কি, এই যে সেকেন্ডারি সোর্স, এখান থেকে নতুন ওয়েভ সেম ওয়েতেই সামনের দিকে আগায়, এবং আমি যদি এখানে কোনোভাবে একটা বাধাও দিতে পারি, তাহলে এটা প্রত্যেকেই একটা করে নতুন ওয়েভ ক্রিয়েট করে। আমি একটা ফিগার দিয়ে মনে হয় ব্যাপারটা একটু ভালো করে বুঝাইতে পারবো, যারা ফিগারটা দেখাই। এটার কি প্রুফ আছে, মানে ম্যাথমেটিক্যাল, ম্যাথমেটিক্যাল প্রুফ হচ্ছে, ম্যাথমেটিক্যাল বা কনসেপ্ট টাইপের যে কোনো কিছু? আমরা মানে ফিগারটা ভাই জিনিসটা কেন? জিনিসটা কেন হচ্ছে দেখাচ্ছি, ফিগারটা দেখলে একটু বুঝতে পারবা। ব্যাপারটা হচ্ছে এরকম যে, ধরো সামনের দিকে আসলে সে কিভাবে দিকে আগায়, একটা ওয়েভ যে সামনের দিকে প্রোপাগেট করে, কিভাবে সে সামনের দিকে আগায়। এই পয়েন্টটা, এটা একটা ওয়েভ ফ্রন্ট, এই পয়েন্ট থেকে নতুন একটা ওয়েভ ক্রিয়েট হয়, এই পয়েন্ট থেকে নতুন একটা ওয়েভ ক্রিয়েট হয়, এই পয়েন্ট থেকে নতুন একটা ওয়েভ ক্রিয়েট হয়, নতুন ওয়েভ, নতুন ওয়েভ, প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে নতুন ওয়েভ ক্রিয়েট করে, এখানে অসংখ্য পয়েন্ট। তারপর এরকম করতে 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 নতুন একটা, এখন এরকম, 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 আবার এরকম, এরকম, এরকম কন্টিনিউয়াসলি চলতে চলতে এটাকে পুরো একটা কার্ভের মতো মনে হবে না? জি ভাই। ব্যাপারটাকে আবার যখন এই নতুন কার্ভের এই পয়েন্টটা হচ্ছে আবার একটা ওয়েভ ক্রিয়েট করবে, এই পয়েন্টটা আবার একটা ওয়েভ ক্রিয়েট করবে, এই পয়েন্টটা আবার একটা ওয়েভ ক্রিয়েট করবে, এরকম করতে করতে আরেকটা কার্ভ ক্রিয়েট হবে। এভাবেই আস্তে আস্তে আসলে এই একটা একটা করে কার্ভ সামনের দিকে আগাইতে থাকে। এরা কিন্তু অলওয়েজই প্রত্যেক সময় সোর্স হিসেবে কাজ করে, কিন্তু এই যতই দূরে যায় তার প্রপার্টিটা হচ্ছে তত স্ট্রেইট লাইনের দিকে চলে যেতে থাকে। এখন চিন্তা করো, এই যে একটা পয়েন্ট, হ্যাঁ, ধর এখানে অনেক কিছু আছে, প্রত্যেকটা পয়েন্টই অসংখ্য ওয়েভ ক্রিয়েট করছে। তো এরকম, 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 আবার এরকম, এরকম, এরকম। তো যখন আমি বাধা দিয়ে জাস্ট অল্প একটু পোর্শন নিব, যখন আমি বাধা দিয়ে অল্প একটু পোর্শন নিব, জাস্ট এই পার্টটুকু কেটে নিয়ে নিলাম, তখন কি আমি জাস্ট এই ওয়েভটা পাবো না? যখন আমার কাছে অনেকগুলো ওয়েভ একসাথে, তখন কিন্তু আমি একটা কার্ভ দেখতে পারবো। কিন্তু আমি যদি একটা বাধার মাধ্যমে অল্প একটু পোর্শন কেটে দিতে পারি, তার মানে কি নতুন একটা ওয়েভ ক্রিয়েট হয়ে গেল না? জি ভাই। এটা কি সবাই বুঝতে পারছো? জি ধরো ভাইয়া। এরকম, এরকম, এরকম কন্টিনিউয়াসলি যখন যায়, এটা কিন্তু একটা স্ট্রাকচার ফর্ম করে, একটা প্লেন ফর্ম করে। আমি কেটে ছোট একটা পোর্শন নিয়ে নিলাম, মানে বাকি সবগুলোকে এলিমিনেট করে দিলাম, আমি জাস্ট ছোট পোর্শনটা পেয়ে গেলাম। তার মানে বাধা দেওয়ার মাধ্যমে আমি নতুন একটা ওয়েভ ক্রিয়েট করতে পারলাম। এটা কি বুঝতে পারছো? সবগুলা ওয়েভ, প্রত্যেকটা পয়েন্ট থেকে নতুন ওয়েভ ক্রিয়েট হচ্ছে কন্টিনিউয়াসলি, এই যে সবগুলা ওয়েভ, এবং এই সবগুলা রেজাল্টেন্ট হিসেবে এই যে অসংখ্য ওয়েভ তৈরি হচ্ছে। এখানে তো জাস্ট একটা দুইটা দেখা যাচ্ছে, মানে কি মাঝখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, আরেকটা, 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 সবগুলার যোগফল হিসেবে আমি ইউজুয়ালি এই সিডি পুরা তলটাকে দেখতে পাই। আমি কিন্তু এরকম এভাবে এভাবে দেখতে পারবো না, বিকজ অসংখ্য ওয়েভ যেহেতু একটার পর একটা আসতেই থাকবে, আমি কিন্তু এই সিডি তলটা নর্মালি দেখতে পারবো। কিন্তু যখন আমি একটা কোনো একটা জায়গায় বাধা দিব, সাপোজ এই জায়গায় একটা বাধা দিলাম, তখন এই যে এখানের যে ওয়েভটা, শুধুমাত্র সেই ওয়েভটাই বাইরের দিকে আসবে, এবং অ্যাজ এ রেজাল্ট নতুন একটা ওয়েভ ক্রিয়েট হবে। আমি কি বুঝতে পারতেছি? আরেকবার বলবো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ধরো এই যে এই 1 পয়েন্ট থেকে এই ওয়েভটা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, 2 পয়েন্ট থেকে এই ওয়েভটা ক্রিয়েট হয়েছে, 3 থেকে এটা, এরকম। তো এর মাঝখানে 1 আর 2 এর মাঝখানে তো আসলে আরো কোটি কোটি পয়েন্ট আছে, তাই না? তাহলে এখান থেকে এরকম একটা ওয়েভ ক্রিয়েট হবে, এরকম একটা ওয়েভ, এই, এই, এরকম কন্টিনিউয়াসলি যখন অসংখ্য ওয়েভ যাবে, আমি কিন্তু ভিতরের এই জিনিসগুলো আর দেখবো না, সবগুলা কোলাইড করে আমি কি আলটিমেটলি বাইরের এই সিডি প্লেনটাকে দেখবো না? আমার কাছে মনে হয় পুরোটা একটা প্লেন।
জি ভাইয়া। এটা কি সবাই বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি যদি সামহাও এখানে একটা বাধা, এটা তো সামনের দিকে আগাচ্ছে, আমি এখানে সামহাও একটা বাধা দিলাম, হ্যাঁ এখানে একটা বাদ দিয়ে দিলাম। এই বাদ দিয়ে দেওয়ার মানে কি, এই যে বাধা, এই বাধাটা দিয়ে দিলাম তার মানে কি, আর কোন ওয়েভ সামনে আগাইতে পারতেছে না, শুধু এই জায়গায় যে ছোট ওয়েভটা ছিল সেটাই এখন সামনে আগাচ্ছে। আগে আমি ছোট ওয়েভটাকে কেন ধরতে পারতেছিলাম? বিকজ তার সাথে আসলে আরো অনেকগুলো ওয়েভ ছিল, এই জন্য তাকে আলাদা করা যাচ্ছিল না। কিন্তু যখন আমি বাদ দিয়ে জাস্ট ছোট একটা ওয়েভের জায়গাটা কেটে নিলাম, তখন কি শুধু সেই ওয়েভটাই বাইরে এসে নতুন করে ক্রিয়েট হওয়া শুরু করলো না? জি ভাইয়া। দ্যাটস ওয়াই হচ্ছে এভাবেই হচ্ছে বাধা দেওয়ার মাধ্যমে আমি হচ্ছে নতুন ওয়েভের ক্রিয়েশন করতে পারি এবং প্রত্যেকটা সেকেন্ডারি সোর্স থেকে নতুন ওয়েভ ক্রিয়েট করতে পারি। ভাইয়া এখানে ছোট ওয়েভটা সামনে গিয়ে বড় ওয়েভ হলে এটা কাজটা কি? বুঝি নাই ভাইয়া। ভাইয়া, এখানে ছোট ওয়েভটা সামনে যাচ্ছে একটা ইয়ে দিয়ে, তারপর এটা বড় ওয়েভ হচ্ছে। ভাই এখানে মানে সোর্স হিসেবে কাজ করতেছে, মানে ধরো একটা সোর্স থেকে ওয়েভটা যেভাবে বের হয়, এটা তো সোর্স মনে করো, এখান থেকে ওয়েভটা এভাবে বের হচ্ছে, এরকম এরকম ওয়েভ। তারপর এই সবগুলোর যোগফল হিসেবে আমি একটা প্লেন দেখতেছি। তো আস্তে আস্তে বড় হইতে হইতে যখন আমি একটা প্লেন থেকে, এটা তো একটা প্লেনের মতো মনে হচ্ছে আমার কাছে, তো যখন হচ্ছে আমি এটা বাদ দিলাম তখন সেটা আবার সোর্স হিসেবে কাজ করবে, মানে সোর্স থেকে যেভাবে বের হয় লাইট গুলা, এখান থেকেও সেভাবে বের হওয়া শুরু করবে আবার, এটা। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার তোমরা যেটা করবা, আমরা কমপ্লিট করলাম হচ্ছে 1 2 3 4, অর্ধেক কাজ কি শেষ হয়ে গেল। আচ্ছা, সো এই 3 আর 4 নাম্বার যে পয়েন্টটা, 3 আর 4 নাম্বার মানে হচ্ছে 7.3 7.4, যেখানে হচ্ছে তরঙ্গ মুখের ধারণা, আর 4 নাম্বার হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল এন্ড প্রপাগেশন অফ লাইট অন দ্য বেসিস অফ দিস প্রিন্সিপাল। এই 7.3 আর 7.4 একবার একটু রিডিং পড়ো, দেখো বুঝতে। সেকেন্ডারি ডিস্টারবেন্স হচ্ছে ভাই এই যে, এটা তো হচ্ছে প্রিন্সিপাল, তো এখান থেকে যেটা তৈরি হয়েছে, প্রিন্সিপালটা থেকে যেটা তৈরি হয়েছে, এটা প্রত্যেকটা হচ্ছে সেকেন্ডারি। এটা ছিল প্রিন্সিপাল, তার থেকে যেটা এই নতুন ওয়েভটা তৈরি হইলো, এটা হচ্ছে সেকেন্ডারি। প্রত্যেকটা থেকে বিশ্লেষণ করতে পারবো। যেখানে তো এটা নাই। আচ্ছা, আমরা কোনো প্রুফে যাব না, এখানে হাইগেনের ল ইয়ে করে প্রুফ বের করছে, আমাদের প্রুফে যাওয়ার দরকার নাই। আমরা আচ্ছা, ইনসিডেন্ট অ্যাঙ্গেল হচ্ছে এখানে যেটা করছে আর কি, দুইটা ল ছিল। 9-10-এ আমরা রিফ্লেকশন নিয়ে একটা ল পড়ছিলাম, রিফ্র্যাকশন নিয়ে আরেকটা ল পড়ছিলাম। ল গুলা ছিল এরকম, রিফ্লেকশনের লটা ছিল যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু হবে হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা ছিল ল অফ রিফ্লেকশন। আর রিফ্র্যাকশন দিয়ে যে লটা ছিল সেটা ছিল যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু হচ্ছে মিউ, বা আরো সার্টেন লেভেল এ মিউ বি, এরকম কিছু কি তোমাদের মনে পড়ে? 9-10-এ এরকম ছিল যে রিফ্লেকশন আর রিফ্র্যাকশন নিয়ে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এবার আসি, এখানে যে প্রুফটা খুব কঠিন তা না, বাট আমাদের আসলে দরকার নাই কোনো প্রুফ, আসলে ফিজিক্স এখন আর আসে না। তো এখানে কি করছে আমি জাস্ট ডিটেইল ইয়েটা বলতেছি যে, মানে এখানে কাজটা কি, আমরা হাইগেনের ল দিয়ে ওরা লাইটের যে ল গুলা, মানে রিফ্লেকশনের যে দুইটা ল আর রিফ্র্যাকশনের ল, এই ল দুইটা প্রুফ করছে। বাট আমাদের প্রুফ টুফ জানা দরকার নেই, আমরা সিম্পলি রিফ্লেকশন আর রিফ্র্যাকশন নিয়ে যে ছোটখাটো কিছু ম্যাথ প্র্যাকটিস করবো, যদিও এটা এই চ্যাপ্টারের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, একদম নর্মাল কথাবার্তা। আচ্ছা, এই তো চ্যাপ্টারে ম্যাথের থেকে থিওরিটিক্যাল জিনিস বেশি। আমরা এতক্ষণ পড়ছি আসলে থিওরিটিক্যাল, বাট এই চ্যাপ্টারে ক্রিয়েটিভে যেগুলো আসে এগুলো ম্যাথ, এখানে আমরা এখন আসি নাই।
এই চ্যাপ্টারে ম্যাথ আসার জায়গা আসলে বেসিক্যালি এই চারটা, এই চারটাও না, এই তিনটা বেসিক্যালি। মানে এই চ্যাপ্টারে মূলত আলোর তিনটা প্রপার্টি নিয়ে কথা বলা হয়। হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারফারেন্স, যেটা হচ্ছে যে ব্যতিচার, আর একটা হচ্ছে অপবর্তন মানে ডিফ্র্যাকশন, আর থার্ডলি হচ্ছে সমাবর্তন, যেটাকে বলে পোলারাইজেশন। তো এই চ্যাপ্টার থেকে যত ক্রিয়েটিভ আসে সিডিআর ম্যাথ গুলার 80% হচ্ছে এই দুইটা টপিক নিয়ে, ইন্টারফারেন্স নিয়ে আর ডিফ্র্যাকশন নিয়ে। তো তার আগে এই থিওরি গুলো এমনি বইয়ের শুরুতে আছে, আমরা যত টপিক ওয়াইজ যাত্রা করতেছি, বাট ক্রিয়েটিভে আসলে এগুলো আসলে ম্যাক্সিমাম এবিতেই আসবে, এগুলা সিডিতে এই তিনটা টপিক থেকে আসবে। আচ্ছা, তো আমরা যেটা শিখলাম, হ্যাঁ, আলোর রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের ম্যাথ গুলা। তো জাস্ট নর্মাল এ মিউ বি ইকুয়াল টু আমরা দেখতাম হচ্ছে ফর্মুলা যা যা ছিল এই রিলেটেড সবগুলো একসাথে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা একটু খাতায় লিখে নাও। ও সরি, আরেকটাও লিখো। একটা হচ্ছে আচ্ছা, কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে একটু বলি। এমইউবি মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ, আচ্ছা একদম ওয়ার্ডে লিখিয়ে দিই, refractive index of B with respect to A. Refractive index of B with respect to A. Sin I আর তো কিছু বলার নাই, I হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেল, R হচ্ছে রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। CA হচ্ছে velocity of light in A medium, CB হচ্ছে velocity of light in B medium. B mu A মানে হচ্ছে refractive index of A with respect to B. আর যখন শুধু মিউ বি লিখি, এখানে কিছুই নাই, দেখো এটা মিউ বি, এর পাশে কিছু নাই, যখন কিছু দেই না তার মানে হচ্ছে absolute refractive index of B, absolute refractive index of B, which means refractive index of B with respect to vacuum or air. আর মিউ মানে হচ্ছে absolute refractive index of A, যার মানে হচ্ছে refractive index of A with respect to vacuum or air. আচ্ছা, এখানে কোন টার্ম কি বুঝায়, এটা বুঝতে কারো সমস্যা থাকলে বলো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ বি উইথ রেসপেক্ট টু এ, এখানে কি ভাইয়া লাইটটা বি থেকে এতে যাচ্ছে নাকি এ থেকে বিতে যাচ্ছে? এ থেকে বিতে যাচ্ছে ভাই। পানি আর ওয়াটার আর ডায়মন্ড, তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.33 2.4, মানে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দেওয়া অ্যানোটেশন গুলো থাকে। হ্যাঁ, কখন জানি হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। কোনটা কখন হবে? রিফ্লেকশন। ও, তুমি কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কথা বলতেছো নাকি নরমাল রিফ্লেকশন? ভাই একটু আগে একটা অ্যাঙ্গেল দেখালেন না, আই গ্রেটার দেন আর না কি জানি, এটা কেন দেখেছিলেন? অ্যাঙ্গেল না, আচ্ছা একটা হচ্ছে নরমাল রিফ্লেকশন আর কি, জাস্ট এখান থেকে এভাবে চলে যাচ্ছে। আর আমরা এখানে এটা নিয়ে কোনো ম্যাথ নাই, যেহেতু এখানে আই ইকুয়াল টু আর কোনো প্যাটার্ন নাই। আর রিফ্র্যাকশন হচ্ছে এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাচ্ছে আর কি। ভাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা আর কি। আচ্ছা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আচ্ছা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দেন
ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়। এটা অবশ্য এই চ্যাপ্টারের পার্ট না, বা ইভেন তোমাদের ভাবে নাই এই জিনিসটা এইচএসসি সিলেবাস। যদি ইনসিডেন্স অ্যাঙ্গেল গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটে। আপাতত লাগবে না এটা এই কনসেপ্ট। আচ্ছা, তো এখানে আমরা ম্যাথটা দেখি। পানি, আচ্ছা, তো আর ডায়মন্ড, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.33 2.4, তার মানে ভ্যালু হচ্ছে এই জিনিসগুলো আর কি। তো মিউ অফ ডাব্লিউ হচ্ছে দিয়ে দেওয়া 1.33 আর মিউ অফ ডায়মন্ড হচ্ছে 2.4। পানিতে আলোর ভেলোসিটি, তার মানে আমি এখানে দেখতে পারি সি অফ ডাব্লিউ ইকুয়াল টু 2.24 10⁸ আমাকে বের করতে বলতো সি অফ ডি কত। দেখো তো এখানে যে ইকুয়েশন গুলো আছে এটা কোনটা ইউজ করে পারা যায় কিনা। এটা সবচেয়ে কঠিন বলো বা সবচেয়ে ইম্পর্টেন্ট বলো, সেটা আসলে এখান থেকে শুরু হবে। ইন্টারফারেন্স অফ লাইট, এটাই হচ্ছে মেইন টপিক আর কি এই চ্যাপ্টারটা। আচ্ছা, এটাই মনে করো আমরা 2-3 দিন ধরে পড়বো ইন্টারফারেন্স টপিকটা। এটা শুরু করলে শেষ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কিছু ওয়েভের কনসেপ্ট দেখবো, কিছু ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট দেখবো, ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাইন সি সাইন দিয়ে যোগ বিয়োগ দেখবো, প্লাস ওয়েভ দেখবো। সো এটা আজকে শুরু করতেছি না আমরা।